এইচএসসি 25 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, জাস্ট একটা পরীক্ষা বাকি। তো ইতিমধ্যেই হয়তো তোমরা ডিসিশন নিয়ে ফেলছো যে এইচএসসি পরবর্তীতে তোমরা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোনটার জন্য প্রিপারেশন নিবা। তো সেই অনুযায়ী যাদের টার্গেট ভার্সিটি প্রিপারেশন নেওয়া, তোমাদের উদ্দেশ্যে আমরা আজকে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা ভার্সিটি ব্যাচ লঞ্চিং লাইভে আমরা গাইডলাইন সেশন প্লাস ভার্সিটি ব্যাচের লঞ্চিং এই লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। তো যারা 25 ব্যাচের এই লাইভে যুক্ত হইছো, সবাইকে আমি একটু বলো যে পরীক্ষা কেমন হয়েছে, আশানুরূপ হয়েছে নাকি একটু বেশি খারাপ হয়ে গেছে, যেহেতু এইবার পরীক্ষার প্রশ্নটা একটু ব্যতিক্রমী ছিল। বিগত 3-4 বছরের প্রশ্নের প্যাটার্নের চাইতে একটু ব্যতিক্রমী ছিল। তো যদি আশানুরূপ নাও হয়ে থাকে, আমি বলবো যে মনোবল হারানো যাবে না। মনোবল হারানো যাবে না, কারণ তোমার টার্গেট যদি ভার্সিটি হয়ে থাকে, তাহলে এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি একটু খারাপ হয়ও, তোমার আশানুরূপ নাও হয়, তাও সেটাকে ব্যাকআপ দিয়ে একদম তোমার যেই ভার্সিটিতে টার্গেট, বা এক্স্যাক্টলি আমি যদি এটা বলি যে তোমার ধরো অমুক ইউনিভার্সিটির অমুক সাবজেক্টে পড়ার ইচ্ছা, সেটাও কিন্তু তোমার দ্বারা অ্যাচিভ করা পসিবল। তো 25 ব্যাচের যারা লাইভটাতে আসো, সবাই মনস্থির করো যে আমার রেজাল্ট যদি একটু খারাপও হয়, আমার যেটা টার্গেট ছিল সেটা এখনও অ্যাচিভ করা পসিবল। এই যে ভার্সিটি এক্সপিরিয়েন্ট, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যাদের রেজাল্ট একটু খারাপ হবে বা যাদের রেজাল্ট একটু আশানুরূপ হবে না, তোমাদের সামনে কিভাবে প্ল্যান করা উচিত। বিশেষ করে আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টাইটেল দেখে যে আজকে আমরা ফিজিক্স এবং হায়ার ম্যাথ ভার্সিটি ব্যাচের এই দুইটা কোর্সের লঞ্চিং লাইভে আমরা তোমাদেরকে গাইডলাইন দিব যে কিভাবে তোমরা সামনে অ্যাপ্রোচ করবা। তো আমি শুরুতে এই জিনিসটাই বলে রাখতেছি যে তোমরা খালি একটু জাস্ট আমাদের কথাটা শোনো। সামনে তোমাদের জন্য কি কি জিনিস আছে, তোমাদের যারা যে এখনও তোমার স্বপ্নের ভার্সিটি ক্র্যাক করা পসিবল, এবং ডেফিনেটলি স্পেসিফিক কোনো সাবজেক্টও এখনও তুমি ইজিলি ক্র্যাক করতে পারো, তো সেটার ভিত্তিতে আমরা আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ আমি রাকিব আছি তোমাদের ভার্সিটি হায়ার ম্যাথ মেন্টর হিসেবে। আর ফিজিক্সে তো মাশরুর ভাই এবং অপূর্ব দাদা দুইজন তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একদম রেডি। তো আমাদের মাঝে মাশরুর ভাইও আছেন, অপূর্ব দাদাও আছেন ভার্চুয়ালি। তো আমরা চলে যাচ্ছি মাশরুর ভাইয়ের কাছে। মাশরুর ভাই ওদের উদ্দেশ্যে কিছু বলেন শুরুতে। আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের আসলে তোমরা বেশ ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে আসো। তোমরা একদিক থেকে লাকি ব্যাচ, আরেক দিক থেকে একটু আনলাকি ব্যাচ। লাকি ব্যাচ এই কারণে যে তোমরা এবারই আসলে শর্ট সিলেবাসে পরীক্ষা, মানে এটা শেষ বছর যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে। আর আনলাকি ব্যাচ একটু এই কারণে, কারণ সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি পরের বছর পরীক্ষা দিতে কিনা, এই যাবতীয় সকল কনফিউশন কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই দিব। তো তোমরা যারা তোমাদের ফ্রেন্ডরা আছে সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও। সবাই একসাথে মিলে আমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আমরা সেগুলো ইনশাল্লাহ অ্যাড্রেস করব। রাকিব, যদি কিছু। আচ্ছা, তো এই বছরের প্রশ্নটা একটু আলাদা হয়েছে, একটু অন্যরকম হয়েছে। মাঝখানে কয়েকটা ট্র্যাজেডিও ছিল, মাইলস্টোন ট্র্যাজেডি। তো মোটামুটি অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে। এখন একটা কথা মনে রাখিও, সবার পরীক্ষা খারাপ হয়েছে যদি খারাপ হয়ে থাকে। আর ইউনিভার্সিটিগুলোর সিট কিন্তু ফিক্সড। ধরো একটা বছর পরীক্ষা খুব সহজ হয়েছে, সেক্ষেত্রে ধরো 90+ পাইছে 10 জন। ধরো একটা ইউনিভার্সিটিতে সিট হচ্ছে 10টা, তাহলে ওই 90+ই তো যারা পাইছে ওরাই চান্স পাবে, কথার কথা। এখন ধরো সবার পরীক্ষায় খারাপ হয়েছে, এখন কেউ 90+ পায় নাই, ওই মার্কসটা কমে 80-র নিচে চলে আসছে। ধরো 70 থেকে 80-র মধ্যে পাইছে 10 জন, তাহলে ওই ইউনিভার্সিটিতে যদি 10টা সিট থাকে, তাহলে ওই 10টা সিটের জন্য কি ওই 70 থেকে 80 যারা পাইছে তারাই তো চান্স পাবে, তাই না? তো যেহেতু ওভারঅল সবার রেজাল্টই একটু খারাপ হয়েছে, মানে এক্সামটা খারাপ হয়েছে, রেজাল্ট তো দিবে, তো এটা নিয়ে তুমি বেশি টেনশন করিও না। তুমি দেখবা যে সবগুলা ইউনিভার্সিটি তাদের সার্কুলারের যে রিকোয়ারমেন্টটা সেটা কমাইতেছে। অ্যান্ড যেহেতু সবারই খারাপ হয়েছে, তো হাল ছেড়ে দেওয়ার কিছু নাই, ঠিক আছে? সবার জন্য একটা লেভেল প্লেগ্রাউন্ডে কি অ্যাডমিশন টেস্টে মোটামুটি থাকবে। কিন্তু আনফর্চুনেট কিছু কিছু বোর্ডে হয়তো বেশি কঠিন হয়ে গেছে। এটা আসলে সত্যি আনফর্চুনেট। তো যাই হোক, এখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে হবে ওই কথাগুলো না ভেবে। অ্যান্ড সামনে আরও একটা এক্সাম তো আমাদের বাকি আছে, সো ওই এক্সামটা ভালো করে দিবা, তারপর থেকে ভালো করে এক্সাম প্রিপারেশন শুরু করে দিবা, অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করে দিবা। তো আমি মাসরুর ভাইয়ের কাছে চলে যাচ্ছে। মাসরুর ভাই এখন তোমাদেরকে যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে সবগুলাতে জিপিএর কি রিকোয়ারমেন্ট, কোনটায় জিপিএর নাম্বার কত থাকে, এই সবগুলা এক্সপ্লেন করবে ভাই। থ্যাংক ইউ রাকিব। সো রাকিবের কথার সূত্র ধরেই বলতে চাই, আসলে যেই জিনিসগুলোর উপরে তোমার এখন কোনো কন্ট্রোল নাই, যেগুলো তুমি চাইলে এখন চেঞ্জ করতে পারবা না, সেগুলাতে ফোকাস না করে বরং যেগুলাতে কাজ করলে লাভ আছে সামনে, সেইগুলাতে ফোকাস করাটাই উত্তম। তো
হ্যাঁ, প্রিভিয়াস যে ভুলগুলা হয়েছে সেই ভুলগুলা যেন সামনে আমরা না করি এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, কিন্তু সেই সাথে আমাদের আগের জিনিসগুলা নিয়ে মন খারাপ করে বসে থাকা যাবে না। আমাদের সামনের সময়টা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাতে হবে। সো চলো আমরা তাহলে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে বা প্রত্যেকটা ভার্সিটি, আসলে ভার্সিটির মধ্যে মানে টোটাল কতগুলো জায়গায় আমরা আসলে পরীক্ষা দিতে পারবো, ভার্সিটির জন্য টোটাল কতগুলো জায়গায় আমরা পরীক্ষা দিতে পারবো সেইগুলা আমরা চলো আগে একটু দেখে ফেলি। সো একদম শুরুতে আমরা যদি ইয়াটা দেখি, ইয়াটা কই মাঠে, ওকে। সো আমরা যদি একটু আমাদের আবেদন যোগ্যতা, আচ্ছা আবেদন যোগ্যতা দেখার আগে চলো আমরা একটু আসন সংখ্যা নিয়ে আগে একটু দেখে আসি যে সিট আছে আসলে টোটাল কয়টা। সো আমাদের দেখো ঢাকা ভার্সিটি কয় ইউনিট, ঢাকা ভার্সিটি কয় ইউনিটে টোটাল সিট আছে হচ্ছে 1896টা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ARD, এখানে আছে 736টা, অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। জিএসটি গুচ্ছ, এইখানে টোটাল 19টা বিশ্ববিদ্যালয় আছে, এইখানে টোটাল 19টা বিশ্ববিদ্যালয় আছে এবং সবগুলা মিলায়ে টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের প্রায় 6000। এই যেগুলো দেখাচ্ছি ডেটাগুলো, এগুলো কিন্তু এই লেটেস্ট যে 24 ব্যাচে যারা পরীক্ষা দিছে তাদের যে ইউনিভার্সিটি সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী হচ্ছে এই ডেটাগুলা। সো রাজশাহী ভার্সিটি সি ইউনিট 1516টা, এটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি 1123, বিইউপি 300টা, জগন্নাথে হচ্ছে 860টা, খুলনা ইউনিভার্সিটি ARB ইউনিটে হচ্ছে 600টা, তারপর কুমিল্লা ইউনিভার্সিটি 350 এবং এগ্রিতে আছে হচ্ছে এগ্রি ক্লাস্টার যেটা, সেটা হচ্ছে 3863টা। সো একটা আমরা আইডিয়া পেলাম যে টোটাল আসলে কোন কোন ভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া যাবে এবং আমাদের টোটাল কোথায় কতগুলা সিট। তো আসো দেখি যে আমরা তো ভাই পরীক্ষা দিছি, পরীক্ষায় রেজাল্ট কেমন হবে এখনও তো বোঝা যাচ্ছে না। তো রেজাল্ট কেমন হতে পারে এ সম্পর্কে আমাদের যদি একটা আইডিয়া থাকে, সেই অনুযায়ী আমি আসলে ভার্সিটি প্রিপারেশনগুলা কিভাবে নিব, বা আমাদের যেই ভার্সিটিতে আবেদন যোগ্যতাগুলো আছে যে আমরা কোন ভার্সিটিতে কত জিপিএ হলে অ্যাপ্লাই করতে পারবো সেটা সম্পর্কে চলো একটু ধারণা দিয়ে নেই। এই ধারণাটা পেলে তুমি দেখা যাবে একটু কনফিডেন্স ফিল করবা যে না ঠিক আছে, এইচএসসি পরীক্ষা যেমনই হোক না কেন বা আমার এসএসসি রেজাল্ট যেমনই হোক না কেন আমি পরীক্ষাটাতে অ্যাপ্লাই করতে পারবো। এবং পরবর্তীতে আমরা এটাও দেখাই দিব যে কোনো ভার্সিটিতে ফাইনাল যে অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা, এই রেজাল্টটা আসলে কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে হয়, এসএসসিতে কত মার্কস, এইচএসসিতে কত মার্কস, অ্যাডমিশন টেস্টে কত মার্কস, এই পুরো জিনিসটাও ডিটেলসে থাকবে। সো যদি একটু দেখাই আমাদের আবেদন যোগ্যতা যেটা, যে দেখো ঢাকা ভার্সিটি কয় ইউনিটে, তোমার এসএসসি এবং এইচএসসি এইগুলাতে যে কোনো মানে এই এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম জিপিএ লাগে হচ্ছে 3.5 এবং এসএসসি প্লাস এইচএসসি দুইটা যোগ করে তোমার লাগবে হচ্ছে 8। তো বুঝতেই পারছো যারা পরীক্ষা দিছো এসএসসিতে বেশিরভাগেরই তো আসলে মানে খুব খারাপ রেজাল্ট হইলেও তো মোটামুটি 4-এর ওপরে সবারই থাকে। তো এসএসসিতে 4-এর ওপরে, এইচএসসিতে 4-এর ওপরে থাকলেই কিন্তু তুমি টোটাল যদি 8-এর উপরে আসে তাহলে কিন্তু তুমি ঢাকা ভার্সিটি কমিউনিটি অ্যাপ্লাই করতে পারবা। সো আসলে তুমি যদি এই পুরা ইয়াটা দেখো, দেখবা যে অ্যাপ্লাই করাটা আসলে খুব বেশি আটকাবে না, তোমরা মানে বেশিরভাগই অ্যাপ্লাই করতে পারবে। এটা আবারও বলছি, এটা কিন্তু 24 সালের যে ডেটা সেই অনুযায়ী। ভাই আমি একটু কথা বলি এখানে, এইবার যেহেতু এইচএসসি প্রশ্নটা একটু কঠিন হয়েছে গতবার তুলনায়, রেজাল্ট স্বাভাবিকভাবে ফল করবে, তো প্রত্যেকটা ইউনিভার্সিটির আবেদন যোগ্যতাও দেখবে এর চাইতে কমে আসবে। মানে এইটা যেটা আছে তোমরা এটাকে ম্যাক্সিমাম ধরে এর চাইতে কমও চিন্তা করতে পারো। দেখা যেতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে এইবার দুইটা মিলে 7.5ও যেতে পারে, বা এই যে সেম দেখো জিএসটি গুচ্ছতে যেরকম দুইটা মিলে 7.5 চাই। এখন ধরো তোমার এসএসসিতে তো ম্যাক্সিমাম এরই 4.5 জিপিএ 5ই থাকে। তো জিপিএ মানে এসএসসিতে যদি জিপিএ 5 থাকে তাহলে কিন্তু এইচএসসিতে 3.5 এসএসসি রেজাল্টটা হয়তো খুব বেশি হ্যাম্পার তোমাকে করবে না। এইচএসসিতে 4.5 তাহলে 5 দুগুণে 10, 4.5 ইন্টু 2 মানে 19, 1 নাম্বার কমবে। মানে বুঝতেছো, তোমার যদি এইচএসসিতে জিপিএ 5 না থাকে 4.5 থাকে, তোমার মাত্র 1 নাম্বার কাটা। তো একটা এমসিকিউ ভুল হলেই তো 1.25 নেগেটিভ মার্কিং হয়ে যায়। তার মানে একটা এমসিকিউ কারেক্ট করতে পারলেই, যদি ওটা তো হাতের টানেও ভুল হয়ে যায় মাঝে মধ্যে, ওটাকেই কিন্তু রিকভার করে ফেলা পসিবল। তো ঢাকা ইউনিভার্সিটিতে এইটা, জাহাঙ্গীরনগরে ভাই সিমিলার টাইপের 1.5 2.5 দেখো সেম মোটামুটি। যদি 4.5ও থাকে তোমার মাত্র 1 নাম্বার কাটা যাবে। তারপরে জিএসটি গুচ্ছ দেখো অনলি অ্যাডমিশন টেস্ট, ভাইয়া দেখো জিএসটি মানে যেখানে 19টা বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা, এখানে কিন্তু এইচএসসি
এবং এসএসসির উপর নাম্বার কোনো ম্যাটারই করে না, মানে রেজাল্টের উপর টোটাল। তারপরে প্রত্যেক ইউনিভার্সিটি যখন আলাদা প্রজ্ঞাপন দেয় সেখানেও খুব বেশি ম্যাটার যে করে তা না। তো মেইন যে ইউনিভার্সিটিগুলো তুমি দেখতেই পাচ্ছ, তো এখানে আসলে তুমি যদি অ্যাডমিশন টাইমে জাস্ট অন্তত একটা বা দুইটা এমসিকিউ বেশি পারার মতো প্রিপারেশনও নেও, তাও এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্টটা ওই জিনিসটাকে তুমি কভার আপ করে ফেলতে পারবা। তার মানে ভাইয়া যতগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো ব্যতীত বাকি সবগুলো ইউনিভার্সিটিতে তুমি 3.5 হইলেই অ্যাপ্লাই করা বা অ্যাটেন্ড করার মতো ক্যাপাবিলিটি তোমার আছে। আর 4.5 যদি থাকে এইচএসসিতে, তার মানে তোমার মাত্র 1 নাম্বার কাটা যাবে। বা যদি ওর্স্ট কেস সিনারিও 4-এও চলে আসে যে তুমি এইচএসসিতে জিপিএ 4 পেয়েছো, তাও কিন্তু মাত্র 2 থেকে 2.5 নাম্বার কাটা। কাজেই এটা কিন্তু তুমি ইজিলি রিকভার করে ফেলতে পারবা। তো এরপরে যদি আমরা চলে যাই আমাদের হায়ার ম্যাথ এবং ফিজিক্সের কোর্সে, আমরা একসাথেই তোমাদেরকে দেখাই যে আমাদের ভার্সিটি হায়ার ম্যাথ এবং ভার্সিটি ফিজিক্স আজকে লঞ্চিং লাইভ হচ্ছে। ঠিক একইভাবে তোমাদের বাকি ভাইয়ারা কেমিস্ট্রি এবং বায়োলজি লঞ্চিং লাইভও খুব শীঘ্রই করে ফেলবে। তো এইবারই প্রথম কিন্তু এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা শুনতেছো লাইভটা, আমি আরেকবার রিমাইন্ড করে দিতে চাই, মাসুর ভাই শুরুতে যে কথাটা বলছে, রাকিব চলে আসো, শুরুতে যে কথাটা বলছে যে তোমরা কিন্তু শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ, 26 ব্যাচ কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দেবে। তো 26 ব্যাচের সাথে কেউ যদি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দাও, তোমারও কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তার মানে তোমার যদি ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে ক্যারি করার ইচ্ছা থাকে, তোমাকে এইবারই একদম সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। তুমি কিন্তু সেকেন্ড একটা অপশন পাইলেও সেখানে কিন্তু তোমার আগে থেকেই অন্যদের চাইতে পিছিয়ে থাকতে হবে। মানে এরকম হবে যে তুমি 26 ব্যাচের সাথে সেকেন্ড টাইম দিলে ওরা তোমার সাথে আগে থাকবে, তুমি পিছন থেকে দৌড় শুরু করতে হবে। তার সাথে গ্রেটার দেন হয় কি, এখনই সবার সাথে সমান পর্যায়ে আসো, 25 ব্যাচের সাথে সমান সমান প্রতিযোগিতা করে তুমি যদি টিকতে না পারো, তাহলে পরের বার কিন্তু এই অসম প্রতিযোগিতায় চান্স পাওয়াটা আরও টাফ হয়ে যাবে। তো আমরা এইবার 25 ব্যাচের জন্য যেটা করছি, যে তোমাদের যাতে এই সুবিধাটা থাকে যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টেও যদি আমার সমস্যা থাকে, ওই সাবজেক্টের কোর্সেও যদি তুমি ভর্তি হতে পারো, সেই সুযোগটা কিন্তু এবার 25 ব্যাচের জন্য করা হয়েছে। আমাদের ভার্সিটি ব্যাচ, যেটা টোটাল আমাদের একসাথে ভার্সিটি ব্যাচ, এসিএস ভার্সিটি প্লাস জিএসটি কোর্স, সেখানে তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একসাথে তোমরা পাও। আমরা 5,000 টাকা কোর্স ফি, বাট ডিসকাউন্টে এখন 4,000 টাকায় ভর্তি হতে পারবা। তো এইবার আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা আলাদা আলাদা এনরোল করার সুযোগ রাখছি। সেই সেম একই ক্লাস। অনেকে কমেন্টে বলতেছিল ভাই যে এখানে কি ডিফারেন্ট ক্লাস হবে, না, ভার্সিটি ব্যাচের যে ম্যাথ কোর্সটা বা যে ফিজিক্স কোর্সটা, সেম কোর্সটাতেই তুমি আলাদা ম্যাথেও ভর্তি হতে পারবা, আলাদা ফিজিক্সে ভর্তি হতে পারবা। তার মানে তোমার যদি মনে হয় যে আমি মেডিকেল টার্গেট, তো মেডিকেল যাদের টার্গেট বিশেষ করে তাদের তো ভার্সিটি বায়োলজি, ভার্সিটি কেমিস্ট্রি এমনিতেই ভালো মতো তোমরা পারো। তো তোমার জন্য কি হয়, ফিজিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা, এখন ঢাকা ইউনিভার্সিটি গতবার যে প্রশ্নটা করছে, একেবারে পিওর ম্যাথমেটিক্যাল নলেজ, মানে ওই থিওরিটিক্যাল নলেজ না থাকলে মেডিকেল প্রিপারেশন দিয়ে ফিজিক্সে পাস করাই সম্ভব না। হায়ার ম্যাথেও সেম। তো তোমার ধরো টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তুমি মেডিকেল প্রিপারেশনে বায়োলজি, কেমিস্ট্রি এমনভাবে পড়ে ফেলবা যে এটা ঢাকা ইউনিভার্সিটিকে কভার করে ফেলে। পাশাপাশি ধরো তোমার ইচ্ছা হলো যে ভাই আমি তাহলে ম্যাথ কোর্সটা, শুধুমাত্র ম্যাথ কোর্সটাতে ভর্তি হতে চাই, এটা এবার পসিবল, যেটা গতবার পসিবল ছিল না। বা এবার শুধু ফিজিক্স কোর্সটাতে ভর্তি হতে চাই, এটা পসিবল। বা ভাই একাডেমিকে আসলে আমি বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা এমন এত ভালোভাবে পড়ে ফেলছি যে ওইগুলো আমার লাগতেছে না, আমার শুধু ম্যাথ দরকার, তুমি ম্যাথেও ভর্তি হতে পারবে। মানে তোমার জন্য এবার সকল দুয়ার খোলা। তোমার চান্স পাওয়ার জন্য আমাদের দিক থেকে যতটুকু পুশ দেওয়া যায়, ততটুকু সিস্টেম তোমাদের জন্য ইজি করা যায়, সুইটেবল করা যায় ভার্সিটি ব্যাচের জন্য। যেহেতু এবার রেজাল্টটা খারাপ হয়েছে, এবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তো রেজাল্ট যাদের খারাপ হবে, অনেকেই দেখা যাবে যে ভাই আগে ইঞ্জিনিয়ারিং পড়বো বা এরকম একটা টার্গেট ছিল হয়তো, বা অনেকেই ডাইভার্ট হবে। তো তোমাদের জন্য যাতে এই সুযোগটা থাকে, সেই সুযোগটাই কিন্তু আমরা এবার করতেছি। যেমন অনেকে ইঞ্জিনিয়ারিং টার্গেট যে আমার শুধু বায়োলজিটা দরকার, এবার বায়োলজিটাও কিনতে পারবা। তো আমাদের দিক থেকে তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় পূর্ণাঙ্গভাবে আমরা রেডি ভার্সিটি ব্যাচকে এবার আমরা সার্ভিস দেওয়ার জন্য। 25 ব্যাচে যারা আছে তোমার ভার্সিটিতে রেজাল্ট খারাপ হইলেও যাতে এই অ্যাডমিশন টেস্টে নাম্বারটা একটু ইনক্রিজ করে চান্স পেয়ে ফেলা যায়, সেটা আমাদের পুশ দেওয়ার জন্য আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ রেডি। তো এখন আমরা শুরুতে হায়ার ম্যাথটা তোমাদের একটু দেখাই যে হায়ার ম্যাথে আমরা কিভাবে তোমাদের জন্য প্ল্যান করতেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের যে এসিএস ভার্সিটি প্লাস মেডিকেল হায়ার ম্যাথ প্রাইভেট ব্যাচ নামের মধ্যে দেখতেছো যে এখানে ভার্সিটিও আছে, মেডিকেলও আছে। এটা মেইনলি ভার্সিটি ব্যাচ, এটা কিন্তু মেডিকেল ব্যাচ না। মেডিকেলে তো হায়ার ম্যাথ থেকে প্রশ্ন আসেই না। তো এটা হচ্ছে এসিএস ভার্সিটি হায়ার ম্যাথ প্রাইভেট ব্যাচ 2025। তো মেডিকেল নামটা কিভাবে আসছে, কারণ যারা তোমরা মেডিকেল প্রিপারেশন নেও, মেডিকেল প্রিপারেশন বাংলাদেশে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ স্টুডেন্ট নেয় প্রতিবার। তো সিট তো মাত্র 4,000। তো রেজাল্টের পরে
যারা 1-2 নাম্বারের জন্য মেডিকেলের রেজাল্ট এমন হয় যে ভাই মাত্র 1 নাম্বারের জন্য র্যাঙ্ক চলে যায় 2000 পিছনে, মানে 5 নাম্বারের ব্যবধানে 10,000 মানুষজন শুধু 5 নাম্বারের কারণে চান্স পায় না, এরকম 10,000 15,000 মানুষ থাকে। তো জাস্ট একটুর কারণে যাদের মিস হয়ে যায় তারা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ভালো ভালো ডিপার্টমেন্টগুলোতে চান্স পায় না খালি জাস্ট ফিজিক্স এবং ম্যাথ, বিশেষ করে হায়ার ম্যাথের দুর্বলতার কারণে। যে এই 3 মাস সে মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশন নিছে, তো হায়ার ম্যাথ একেবারেই সে টাচ করে নাই, তো হায়ার ম্যাথে তার কনফিডেন্স এত লো হয়ে যায় যে পরবর্তীতে পরীক্ষার মাঝখানে যদি গ্যাপ খুবই কম থাকে, যে মেডিকেলের পরে ঢাকা ইউনিভার্সিটির গ্যাপ মাত্র 2-3 সপ্তাহ বা অন্যান্য ইউনিভার্সিটির গ্যাপ মাত্র 3-4 সপ্তাহ, তখন সে ওইটা যে আবার রিকভার করবে এই সময়টাও তার থাকে না এবং কনফিডেন্সটাও তার ডাউন থাকে। তো এই জন্য যাদের টার্গেট মেডিকেল, আমি আবার বলতেছি, দেখো যাদের টার্গেট মেডিকেল, তোমরা যদি শুরু থেকে আমাদের এই ব্যাচটাতে হায়ার ম্যাথ প্রিপারেশনটা কন্টিনিউ করো, জাস্ট সপ্তাহে 2-3 ঘন্টা, জাস্ট এই সময়টা এখানে দাও, যে প্রতি শুক্রবার আমি সকাল বেলাটা, প্রতি শুক্রবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই 5 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা আমি হায়ার ম্যাথের পেছনে দিলাম, তাহলেই দেখবে তোমার 12টা অধ্যায় আছে না শর্ট সিলেবাসে, এই 12টা অধ্যায়ের মধ্যে তুমি যদি অ্যাটলিস্ট মেডিকেল পরীক্ষার আগে অন্তত 5টা-6টা অধ্যায় কভার করে রাখো, মানে আমি সব কভার করতে বলবো না কারণ তোমার ফার্স্ট প্রায়োরিটি তো মেডিকেল, তুমি অন্তত 6টা অধ্যায়, যে অর্ধেক, বাকিরা যে প্রেশার নিচ্ছে আমি তার অর্ধেক নিলাম, এখন 6টা অধ্যায় কমপ্লিট করে রাখলাম, মেডিকেল পরীক্ষার পরে যদি মেডিকেল চান্স হয়ে যায় তাহলে তো খুবই ভালো, তারপর যদি চান্স না হয় তাহলে বাকি 6টা অধ্যায় তুমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহে রিকভার করার জন্য একটা পুশ পাবা, যে আমার অর্ধেকটা কাজ হয়ে আছে, বাকি অর্ধেকটা করার জন্য ইন্টারনাল পুশ তোমার মধ্যে থাকবে। আর 12টা অধ্যায় বাকি থাকলে ওই পুশটা, ওই কনফিডেন্সটা তখন কিন্তু অনেক লো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে সুপার কম্প্যাক্ট প্রস্তুতি, একেবারে 30টা লাইভ ক্লাসে তোমার ভার্সিটি ম্যাথ প্রস্তুতির সম্পূর্ণ প্রিপারেশন, যা দরকার যতটুকু দরকার সবকিছু আমরা কভার করবো। তোমাদের শর্ট সিলেবাসে আছে 12টা অধ্যায়, তো ওই 12টা অধ্যায় 30টা ক্লাসে একদম কম্প্যাক্ট ভাবে, কম্প্যাক্ট মানে কি, যতটুকু কনসেপ্ট দরকার, ধরো আজাইরা কনসেপ্ট, আজাইরা ম্যাথ না, যতটুকু কনসেপ্ট দরকার, যেই ম্যাথগুলো দরকার যেভাবে দরকার, পর্যাপ্ত শর্টকাট টেকনিক, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ সলভ করতে হবে, যা কিছু দরকার ভার্সিটি ব্যাচে তোমরা যা কিছু চাও, যে ভাই শর্টকাট দেখান, ক্যালকুলেটর ছাড়া কেমনে হাতে ক্যালকুলেশন করবো, মনে মনে ক্যালকুলেশন করবো, দেখেই উত্তর বলে দিব, সব কিছু তোমরা এই 30টা ক্লাসের মধ্যে দেখো। এখানে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, যতগুলো ইউনিভার্সিটি আছে, গুচ্ছ, কৃষি গুচ্ছ, চট্টগ্রাম, জগন্নাথ, সাস্ট, সব কিছু টাইপের ইউনিভার্সিটি, হায়ার ম্যাথের জন্য যা কিছু দরকার, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া বাকি যত ইউনিভার্সিটি আছে সবগুলোর প্রিপারেশন তোমরা এই ব্যাচে একদম কমপ্লিট করে ফেলতে পারবা। তো আমি তোমাদের রাকিব ভাইয়ের কাছে যাচ্ছি, রাকিবের কাছে আমি একটা সম্পূরক প্রশ্ন করে ওর কাছে যাবো, যে ভার্সিটি ব্যাচে সবাই খেলে এই জিনিসটা চাই যে ভাই আমরা কম সময়ে কেমনি এমসিকিউ আনসার করবো, যে 15টা এমসিকিউ 15 মিনিট পারি না, তো 25টা এমসিকিউ 25 মিনিট শেষ করতে পারি না, তো আমরা এই ভার্সিটি ব্যাচে এরকম কি কিছু পাবো কিনা, বা আপনারা আমাদেরকে কিভাবে রেডি করবেন যাতে আমাদের এই স্কিলটা তৈরি হয়। রাকিব, দেখো, ম্যাথমেটিক্স প্রথমত তোমার কনসেপ্টটা লাগবে, তাই তো এখন খালি কনসেপ্ট দিয়ে তুমি যদি অঙ্ক করতে যাও তাহলে টাইমে কোলাইতে পারবে না। সো কনসেপ্ট, তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারই কিছু না কিছু শর্টকাট আছে যেগুলো তোমরা নিজেরাও জানো। সেমভাবে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও অনেক শর্টকাট জানতাম, তারপর এই কয়েক বছর ধরে পড়াচ্ছি, তো আরও অনেক অনেক শর্টকাট কি আমার দেখা হয়েছে, জানা হয়েছে। তো যেই শর্টকাটগুলো ইউজ করে তুমি খুব ইজিলি কম সময়ে এমসিকিউ আনসার করতে পারবা। তো এই সবগুলার কম্বিনেশন আমরা তোমাদেরকে এই ব্যাচের ক্লাসগুলায় দিব। তো 12টা চ্যাপ্টারে এমন অনেক কনসেপ্ট, অনেক অঙ্ক আছে যেগুলো তুমি জাস্ট দেখেই অ্যান্সার করে ফেলতে পারবা। আর ইউনিভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর নাই, সো ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে হবে। এটাতে অনেকে ভয় পায়, ভাই এইচএসসিতে সারা জীবন ক্যালকুলেটর ইউজ করে আসছি, ক্লাস 8 থেকে যে শুরু করছি, এখন ক্যালকুলেটর ছাড়া তো আমি যোগ বিয়োগও পারি না। দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর নাই, এটা টিচাররা জানে যারা প্রশ্ন করবে। হ্যাঁ, সো ওনারা তোমাকে এমন কোয়েশ্চেনই দিবে যেটা করতে ক্যালকুলেটর লাগে না। সো ওই মাথা ব্যথাটা তোমার নেওয়ার দরকার নেই, ওটা ওই টিচার নিবে যে এটাতে ক্যালকুলেটর লাগবে না, আমি এমন কোয়েশ্চেনই দিব। বুঝতে পারছো? এরপরেও ক্যালকুলেটর ছাড়া যত ধরনের হ্যাকস আছে সেগুলো তো আমরা দেখাবই। তো দেখতেই পারতেছো, ভার্সিটি প্লাস মেডিকেল, এটার মানে হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলা বাদ বাকি যতগুলা ইউনিভার্সিটি, হ্যাঁ, যেখানে যেখানে ম্যাথস আছে, প্রত্যেকটার ম্যাথামেটিক্সের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে আমাদের এই কোর্সটার মাধ্যমে। এখন ভাইয়া খালি ক্লাস করলেই কি হয়ে যাবে? শুধু ক্লাস করলে হবে না, তোমাকে প্র্যাকটিস করা লাগবে, এক্সাম দেওয়া লাগবে। আমরা তো তোমাদেরকে বইও দিব, তাই না দাদা? বইটা আলাদা কিনতে পারবে, কোর্সের আন্ডারে আচ্ছা, কোর্সের আন্ডারে না, তুমি আলাদা কিনতে পারবা। বুঝতে পারছো? সো ওগুলা দেখে তুমি কি আমরা ক্লাসে যেগুলো পড়াইছি সেগুলো যাচাই করবা, প্র্যাকটিস করবা, অ্যান্ড পর্যাপ্ত কি পরীক্ষা দিতে হবে। তাইলেই দেখবা কি তোমার ওই অ্যাকুরেসিটা আসতেছে, ওই কম টাইমের মধ্যে কি তুমি পুরাটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আর যারা মেডিকেল
মেডিকেল অ্যাসপিরেন্ট, দাদা তো অলরেডি বললো, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা একদম ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়, ওরাও দেখবা সাথে একটা ব্যাকআপ প্রিপারেশন রাখে। সেই ব্যাকআপ প্রিপারেশনটা কিসের হয়? ভার্সিটির হয়। মেইনলি দেখবা বাংলাদেশের যতগুলো মেডিকেল কোর্স এরকম থাকে, মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ, মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ। তো তোমরা যারা একাডেমিকে আমাদের সাথে পড়ছো বা পুরো বছর কন্টিনিউ করছো এবং মেডিকেলের প্রিপারেশন নিবা, তাদের জন্য পারফেক্ট একটা কোর্স এইটা, ঠিক আছে? তো মেডিকেলের পাশাপাশি একটা পূর্ণাঙ্গ ব্যাকআপ হয়ে যাবে। ফিজিক্সটাও লাগবে, কারণ ফিজিক্স কোয়েশ্চেন ইদানিং ইউনিভার্সিটিগুলাই একটু একটু কঠিন হওয়া শুরু করছে বা একটু থিওরিটিক্যাল বেশি চলে আসতেছে, যেটা আসলে মেডিকেলের প্রিপারেশন, শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন দিয়ে আসলে কভার করা যাচ্ছে না, ঠিক আছে? তো দাদা আমরা তাহলে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে চলে যেতে পারি। আমরা চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো একটু দেখি, খেয়াল করে দেখো। চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাস তোমরা ডাবল ক্লাস পাবা, এবং শর্ট সিলেবাসে 12টা অধ্যায় আছে। 12টা অধ্যায়ে আমি যেই 6টা অধ্যায় লাইভ ক্লাস নিব, সেই 6টা অধ্যায়ে তোমরা রাকিব ভাইয়ের আর্কাইভ ক্লাস পাবা। গত বছর ভার্সিটি ব্যাচে নেওয়া ক্লাসগুলো আর্কাইভ সেকশনে থাকবে, এবং রাকিব ভাইয়া যে 6টা অধ্যায় লাইভ ক্লাস নিবে, সেই 6টা অধ্যায় কিন্তু আমার আর্কাইভ ক্লাস থাকবে। তো একটু দেখতেই পাচ্ছ যে আমি লাইভ ক্লাস নিব ম্যাট্রিক্স নির্ণায়ক, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, এই 6টা অধ্যায় এইবার তোমাদের ব্যাচে আমি লাইভ ক্লাস নিব। এবং গতবার 24 ব্যাচের ভার্সিটি ব্যাচে রাকিব ভাইয়া, মানে সরি, বাকি যে 6টা অধ্যায় আছে এই 6টা অধ্যায় আমার আর্কাইভে থাকবে। আর এখানে যে আর্কাইভে আমার যে ক্লাসগুলো আছে দেখতে পাচ্ছ, এই অধ্যায়গুলো কিন্তু রাকিব ভাইয়া লাইভে নিবে, এবং বাকি যে অধ্যায়গুলো সেগুলো আমার আর্কাইভ ক্লাস পাবা। তার মানে প্রত্যেকটা অধ্যায়ে তুমি লাইভে আমার ক্লাস পাবা, আর্কাইভে রাকিব ভাইয়ের ক্লাস পাবা, অথবা লাইভে রাকিব ভাইয়ের ক্লাস পাবা, আর্কাইভে আমার ক্লাস পাবা। তো তুমি চুজ করতে পারবা। তোমার যদি মনে হয় যে আমি অভিজ্ঞতা ক্লাস করতে চাই প্রত্যেকটা অধ্যায় 12টা অধ্যায়, পসিবল, সুযোগ আছে। আবার আমি শুধু রাকিব ভাইয়ের ক্লাস করতে চাই 12টা অধ্যায়, ইজিলি পসিবল, সুযোগ আছে। তুমি যার সাথে বেশি অ্যাডজাস্ট করে পড়তে পারবা তারটাই করো, কোনো সমস্যা নেই। আর যারা আমাদের আগে থেকে আমাদের এফআরবি ব্যাচে ছিলা, সাইকেলে ছিলা, বা আমাদের সাথে পরিচিত, আশা করি দুইজনের পড়ানোর স্টাইলের সাথেই তোমার ম্যাচিং হয়ে গেছে। তো আমরা অবশ্যই সাজেস্ট করবো এইবারের ক্লাসগুলো করতে। আমি কখনোই সাজেস্ট করবো না যে তুমি আর্কাইভগুলো করো। লাইভে যে 12টা অধ্যায় ক্লাস আমরা নিব, মোট 30টা ক্লাস হবে। 30টা ক্লাস যদি তুমি লাইভে করো, তাহলে একদম আপডেটেড কন্টেন্টটা এবং আরও কম্প্যাক্ট। আমরা প্রত্যেকবার যখন বেশি বেশি পড়াইলে যেটা হয় যে আগের বার যেতে পরের বার আমরা কন্টেন্ট বাড়াচ্ছি, কিন্তু কম্প্যাক্টনেসের কারণে সময় কমাই ফেলতেছি। যে আগের বার যেটা 3 ঘন্টা নিয়েছিলাম, এটা এবার 2 ঘন্টা 35 মিনিট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কম্প্যাক্ট ভার্সনে যাচ্ছি। তো অবশ্যই আমি সাজেস্ট করবো তোমরা লাইভ ক্লাসগুলো করবা। তো দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা একদম ডাবল ক্লাস পাচ্ছ, এবং আমি একদম এই যে এইবারেরটা একসাথে করে দিচ্ছি যে এইবারে লাইভ ক্লাসগুলা অভিদাতা কোন 6টা অধ্যায় নিবে, রাকিব ভাইয়া কোন 6টা অধ্যায় নিবে। তো আশা করি হায়ার ম্যাথ কোর্স রিলেটেড সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এখন কথা হচ্ছে ভাইয়া ভর্তি হব কিভাবে। আরেকটা কথা বলে দিই, তো মেডিকেল প্রিপারেশন যারা নিবা, তোমাদের মেডিকেল বিভিন্ন অনলাইন কোচিংয়ে ভর্তি হবা বা কোচিংয়ে অফলাইনেও কোচিংয়ে ভর্তি হইতে পারো। সো তোমাদেরকে একটা সাজেশন এরকম হইতে পারে, ওই কোচিংগুলোর ক্লাস শুরু হইতেও কিন্তু মিনিমাম ধরো 20 দিন বা 25 দিন টাইম লাগবে, মানে এই মাসের শেষে হবে। তোমরা যেটা করতে পারো, আমাদের আর্কাইভে যেহেতু সবগুলা চ্যাপ্টার আছে, তুমি কোর্সটা এনরোল করে 1 সপ্তাহ, কারণ আমাদের 12টা চ্যাপ্টার আছে না, এই 12টা চ্যাপ্টার শেষ করতে তোমার 12 দিন লাগবে ম্যাক্সিমাম, বা 10 দিনেই তুমি চাইলে শেষ করে ফেলতে পারবে। তো 10 দিনে আগে থেকেই শেষ করে ফেলো। না, ওদের কেমিস্ট্রি পরীক্ষা বাকি আছে, সেকেন্ড পেপার কেমিস্ট্রি পরীক্ষা পরেও তো দাদা 10 দিন টাইম থাকবে। ওই 10 দিনে তুমি ভার্সিটি ম্যাথের একটা দফা রফা করে ফেলো। এরপর যেই 3 মাস, তখন তোমার একটা শক্তি থাকবে যে আমি ভার্সিটি ম্যাথটাও ব্যাকআপ হিসেবে ক্লাসগুলো করে ফেলছি, নোট করে ফেলছি, এখন ওই নোটগুলো রিভিশন দিতে পারবো। বুঝতে পারছো? তারপরের যে মেইন অ্যাডমিশন ফেজ, সেখানে কি তুমি মেডিকেলের প্রিপারেশন নাও। যদি সেটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কারণে তোমার ভাগ্যে না থাকে, সেক্ষেত্রে কি, যেহেতু আগে একবার পড়ে ফেলছো, এখন তোমার মানে একটা কামব্যাক দিতে ইউনিভার্সিটিতে বেটার হবে আর কি। তো তোমাদের রাকিব ভাইয়া সুন্দর করে তোমাদেরকে বলে দিল। এখন আমরা শেষ যে প্রশ্ন, যে ভাইয়া ভর্তি হব কিভাবে, কোর্সে ভর্তি হব কিভাবে। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য যেটা করবা, তুমি যে কোনো ব্রাউজারে গিয়ে অভিদত্ত তুষার শপ লিখে সার্চ করবে। দেখো আমার নামটা লিখবা, অভিদত্ত তুষার, তারপরে শপ। তো অভিদত্ত তুষার শপ লিখে সার্চ করলে সবার প্রথমে যে লিঙ্কটা আসবে, এখানে গেলেই দেখতে পারবে একদম শুরুতে এসিএস ভার্সিটি প্লাস মেডিকেল হায়ার ম্যাথ প্রাইভেট ব্যাচ 2025, এই কোর্সটা কিন্তু একদম তোমরা শুরুতেই পেয়ে যাবে। জাস্ট অভিদত্তার নাম লিখে সার্চ করে দিলে হয়ে যাবে, অভিদত্ত তুষার শপ। তো এরপরে দেখবা যে এখানে কোর্সের প্রাইস হায়ার ম্যাথেরটা 1500 টাকা। তবে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা যারা আজকের লাইভটা দেখতেছো, যারা আগস্ট মাসের মধ্যে ভর্তি হবা, তোমাদের তো
কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা বাকি, এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হবে আগস্টের 31 তারিখ। তার মানে অফিসিয়ালি তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ কিন্তু আগস্টের 31 তারিখ। তো আগস্টের 31 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবা, তোমাদের জন্য আমরা একটা বিশাল ডিসকাউন্ট রাখছি। তোমরা খেয়াল করে দেখো, তোমরা এই যে ম্যাথ 500 এই ডিসকাউন্ট কুপনটা ইউজ করে মাত্র 1000 টাকায়, মানে 500 টাকা ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় এনরোল করতে পারবা। এবং আমরা যে কাজটা করছি, অটোমেটিক এই পেজের মধ্যে কুপনটা অ্যাপ্লাই করে দিছি। কারণ অনেকেই করো কি, কুপন অ্যাপ্লাই না করে এনরোল করে ফেলো, তখন মন খারাপ করে আমাদেরকে মেসেজ দাও যে দাদা এখানে তো কুপন কোড ছিল 500 টাকার, আমি তো খেয়াল করি নাই, বা কুপন কোডটা অ্যাপ্লাই করার সময় ভুলবশত অ্যাপ্লাই না করেই এনরোল করে ফেলছি। তো এরকম সমস্যা আমরা প্রত্যেকবার শুনি। তো এই জন্য এইবার আমরা যেটা করছি, যে কোর্স প্রাইস কিন্তু 1500 টাকা, কিন্তু আগস্টের 31 পর্যন্ত লিখে রাখো, আগস্টের 31 তারিখ পর্যন্ত তুমি 500 টাকা ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় এই ভার্সিটি ম্যাথের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবা। এবং এই ডিসকাউন্ট কুপন অটোমেটিক অ্যাপ্লাই হয়ে থাকবে, তোমার অ্যাপ্লাই করা লাগবে না আগস্টের 31 তারিখ পর্যন্ত। আর আগস্টের 31 তারিখের পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের ভার্সিটি ব্যাচের সবগুলোতেই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোতেই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ক্লাস শুরু হয়ে যাবে। তো তুমি যদি সেপ্টেম্বর মাসে ভর্তি হও তখন কিন্তু 1500 টাকা লাগবে। তো যারা এই লাইভটা দেখতেছো, হায়ার ম্যাথে আমাদের সাথে তোমার ভার্সিটি প্রস্তুতিটা নিতে চাও, অবশ্যই আগস্টের 31 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবা। তবে চেষ্টা করবা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হওয়ার আগেই ভর্তি হয়ে যাইতে। তোমাদের আকিব ভাইয়া বললো যে আগে ভর্তি হয়ে গেলে কিন্তু আর্কাইভ ক্লাসগুলো সুন্দর মতো তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার পর থেকেই করা শুরু করে দিতে পারবা। তো এই ছিল কথাবার্তা। তো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও। আর কিছু কি মিস করলাম? আচ্ছা, আর কি কি আছে দেখো। শুধু কি ক্লাস হবে ভাইয়া? ক্লাস বাইরে বাইরে কিছু হবে না। দেখো, প্রত্যেক অধ্যায়ের উপর পরীক্ষা। অভিদাতার কোর্সে ভর্তি হচ্ছে, পরীক্ষা হবে না তা হবে না, অবশ্যই প্রচুর পরীক্ষা হবে। প্রত্যেকটা অধ্যায়ের উপর পরীক্ষা হবে, পেপার ফাইনাল পরীক্ষা হবে, সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে। ওয়েবসাইটে সবগুলা ক্লাস সুন্দর মতো সাজানো থাকবে, সেখানে লেকচার শিট, প্র্যাকটিস শিট এগুলো তো থাকবেই আমাদের সবগুলা হায়ার ম্যাথের কোর্সে। তুমি প্রত্যেকটা ক্লাসে লেকচার শিট এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট, এটা তো তুমি বাই ডিফল্ট পাবাই, ওটা আলাদা করে আর আমি বলতেছি না। এবং এই কোর্সটার মেয়াদ থাকবে তোমাদের 25 ব্যাচের সর্বশেষ ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। তোমাদের 25 ব্যাচের এইবার ধরো যতগুলো ইউনিভার্সিটি আছে, সবগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কোর্সের মেয়াদ থাকবে। তো এই ছিল কথা। আর অনেকে জিজ্ঞেস করতেছিল যে বই কোনটা কিনবো, বা এই কোর্সের সাথে কোনো বই অ্যাড আছে কিনা। ভাইয়া, কোর্সের সাথে কোনো বই অ্যাড নাই, তুমি আলাদা করে আমাদের এসইএস এর বইগুলো রম্বস পাবলিকেশন ওয়েবসাইট থেকে কিনতে পারবা। তুমি যে কোনো ব্রাউজারে গিয়ে রম্বস পাবলিকেশন, এই যে রম্বস পাবলিকেশন লিখে সার্চ করবা, বাংলায় লিখে সার্চ করলে হবে, ইংলিশে এই যে রম্বস পাবলিকেশনস লিখে সার্চ করলেই হবে। তো এখানে খেয়াল করলে দেখবা এই যে আমাদের এসইএস এর মেডিকেল সিরিজ, ইঞ্জিনিয়ারিং সিরিজ, ভার্সিটি সিরিজ, এই যে দেখো সবগুলো কিন্তু লঞ্চ হয়ে গেছে। এই যে নিচে আসলেই পাই যাবা মেডিকেল সিরিজের বই, ইঞ্জিনিয়ারিং সিরিজের বই, ভার্সিটি সিরিজের বই। তো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, ভার্সিটি সিরিজের বই এখানে আসবা। তো ধরো তুমি ফুল সেট বান্ডেল কিনতে চাইলে এখান থেকে কিনবা, ফুল সেট বান্ডেল 2550 টাকা। তারপর তুমি ধরো শুধু ফিজিক্স কিনতে চাও আমাদের এই কোর্সের মতোই, যে আলাদা করে আমি ফিজিক্স নিব, তাহলে তুমি ফিজিক্স 2টা বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 800 টাকা দিয়ে নিতে পারবা। তারপরে কেমিস্ট্রি 2টা বই 800 টাকা। তো ম্যাথ, এই যে ম্যাথের 2টা বই তুমি কিন্তু 800 টাকা দিয়ে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই 2টা বই যদি আমাদের ক্লাসের পাশাপাশি তুমি কালেক্ট করে রাখো, ভাইয়া এর বাইরে ভার্সিটি ভর্তি পরীক্ষায় টপ করার জন্য কিছু লাগবে না, এক্সট্রা প্রেশারের দরকার নাই। শুধু আমাদের ক্লাস করবা, আমাদের বই থেকে সলভ করবা, শেষ। আর প্র্যাকটিস শিট কিন্তু সবাই পাবাই। কারো কাছে যদি বই নাও থাকে, সে প্র্যাকটিস শিট থেকে সলভ করতে পারবা। বাট প্র্যাকটিস শিটে বেসিক কনসেপ্ট থাকবে না, জাস্ট ইয়ার ওয়াইজ প্রশ্ন থাকবে। তো আমরা অবশ্যই সাজেস্ট করবো যে বইগুলো তোমরা কালেক্ট করে নাও। যারা আমাদের এই ফিজিক্স ব্যাচে ভর্তি হবা, তোমরা ফিজিক্সের বইগুলো কালেক্ট করে নেবা অবশ্যই। তারপর যারা ম্যাথে, তোমরা অবশ্যই ম্যাথ, অথবা পসিবল হলে সবগুলো বই কালেক্ট করে নিতে পারো। তবে কনসেপ্ট সহ ভর্তি হওয়ার জন্য বইগুলোতে একদম প্রত্যেকটা টাইপের ভাই কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, তারপরে ওই টাইপের টাইপ ভিত্তিক ইজি টু মিডিয়াম বা হার্ড এই টাইপের প্রশ্নগুলা সুন্দর মতো সাজানো আছে। তো প্র্যাকটিস শিটে কনসেপ্ট থাকবে না, জাস্ট ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো থাকবে। আর এখানে বইয়ে কিন্তু টপিক ভিত্তিকভাবে আছে। তো অবশ্যই আমি সাজেস্ট করবো, যদি কারো আর্থিক প্রবলেম না থাকে, অবশ্যই আমাদের কোর্সটার পাশাপাশি ভার্সিটি ব্যাচের বইগুলো কালেক্ট করে নিতে। তো এই ছিল আমাদের হায়ার ম্যাথের। রাকিব, আর কিছু বাকি আছে? তাহলে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ক্লাসে দেখা হবে মাশরুর ভাইকে। মাশরুর ভাইয়া ফিজিক্সেও কিন্তু ম্যাথে যা কিছু বললাম সব কিছু ফেসিলিটি কিন্তু ফিজিক্সে আছে মোটামুটি সবই সেম, খালি হায়ার ম্যাথের জায়গায় ফিজিক্স পড়ানো হবে। আর মাশরুর ভাইয়ের পাশে অপূর্ব দাদা, দ্য গ্রেট অপূর্ব দাদা কিন্তু থাকতেছেন। কাজেই
যা কিছু আমরা বলছি সব অটোমেটিক আবার রিপিট না করে ভাই হ্যাঁ এক্সট্রা গুলো বলে ছোট দিলে করে হয় আমি যেমন জাস্ট হয়। এই যে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা একটু দেখাই দিই। আর তোমাদের জন্য যেটা বলবো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমরা যেটা করো যে আমাদের মেডিকেলের জন্য যে ফিজিক্সটা পড়ো, অনেকে ভাবো যে ভাই এই ফিজিক্স এই স্টাইলে পড়েই হয়তো বা ভার্সিটি ফিজিক্সটা কভার হয়ে যাবে, কিন্তু আসলে দেখা যায় ঢাকা ভার্সিটি বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি একটু দেখো দেখবা সেখানে কিন্তু প্রশ্নগুলোর কনসেপচুয়াল ডেপথ ভালো লেভেলের আছে। তো এই জন্য আমাদের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যত লেভেলের কনসেপ্ট আছে সেগুলো দেওয়ার পাশাপাশি যতভাবে আমাদের প্রবলেমগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতে, এবং সেই সাথে আমাদের ক্যালকুলেটর ছাড়া যেহেতু এক্সাম, আমাদের যাবতীয় যত হ্যান্ড ক্যালকুলেশন আছে বা যত শর্টকাট ট্রিক্স আছে সেগুলোও কিন্তু আমরা ক্লাসের মধ্যেই আলোচনা করব। তো আমরা একটু যদি আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো দেখে নেই, তোমাদের অপূর্ব দাদার ক্লাস কিন্তু একদম ফুল, মানে যারা হচ্ছে চাও যে ভাইয়া আমি অপূর্ব দাদার ক্লাস করে একেবারে প্রত্যেকটা চ্যাপ্টার ভাইয়ার ক্লাস করে শেষ করব, তাইলেও কিন্তু তোমার জন্য সুযোগ আছে। দেখো আমাদের হচ্ছে ভাইয়া যেই ক্লাসগুলা লাইভে নিবে, ভাইয়া যেই ক্লাসগুলা লাইভে নিবে সেইগুলার বাদে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু তুমি আর্কাইভে পেয়ে যাবা। সো টোটাল 14টা চ্যাপ্টারই কিন্তু অপূর্ব ভাইয়ার থাকবে। আর যেগুলার লাইভ ক্লাস অপূর্ব দাদা নিবে না সেগুলার লাইভ ক্লাস আমি এখান থেকে নিব। তো আমি গত বছরে আমাদের যেই ক্লাসগুলো হয়েছিল যেই চ্যাপ্টারের উপরে, সেই চ্যাপ্টারে আমার যে নেওয়া ক্লাসগুলা সেই ক্লাসগুলা কিন্তু আমার এখানেও আর্কাইভ আকারে থাকবে। তো আমাদের যেই অধ্যায়গুলো আছে তোমাদের দেখবা যে আমরা যেই সময়টাতে আসলে প্রিপারেশনটা শুরু করি, প্রিপারেশনের সময় আসলে এটা জানাটা খুব জরুরি যে আসলে প্রশ্ন কোথা থেকে বেশি আসে, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওই টপিকে কিভাবে করে আমরা জোর দিতে পারি। তো আমরা যখন ক্লাসের কন্টেন্টগুলা প্রত্যেক বছর কিন্তু অনেক অপটিমাইজড হয়, প্রত্যেক বছর ক্লাসের কন্টেন্ট আপডেট হয়, ডেভেলপ হয়। তো তোমরা চেষ্টা করবা লাইভ ক্লাস কোনোটা মিস না দেওয়ার জন্য, প্রত্যেকটা লাইভ ক্লাস গুরুত্বপূর্ণ। তবে চেষ্টা করবা যে যতদিন লাইভ ক্লাস শুরু না হচ্ছে তার আগ থেকে যতটা আগায় রাখা যায় আর্কাইভ ক্লাসগুলো দেখে আগায় রাখতে পারো। তো তোমাদের আর বেশিক্ষণ সময় নিব না, আমরা ফিজিক্স এবং ম্যাথের যে টোটাল কোর্স সেটা তোমরা দেখলে, আমি একটু দেখাই দিই যে এটা তোমরা আলাদাভাবে কিভাবে করে নিতে পারবা। আমরা এএসডি শপে তুমি যদি যাও, বা আমি একদম গুগল সার্চ দিয়ে দেখাই, আমাদের সার্চ দিবা হচ্ছে এসিএস ভার্সিটি ফিজিক্স লেখে, এসিএস ভার্সিটি ফিজিক্স লিখলে দেখবা একদম শুরুতেই এসিএস ভার্সিটি ফিজিক্স 2025 এটা আসছে। সো এইখানে আমাদের কিন্তু তোমরা ঠিক একেবারে সেম আমাদের ম্যাথের মতনই 500 টাকা ডিসকাউন্টে কিন্তু এখন এনরোল করতে পারবা অগাস্টের 31 তারিখ পর্যন্ত। তো আমাদের অগাস্টের 31 তারিখের পরে কিন্তু আবার এই কোর্স ফি বেড়ে যাবে। তো যারা এখন তোমাদের বোর্ড পরীক্ষা দেওয়া শেষ যে সমস্ত বোর্ডগুলোতে, তোমরা কিন্তু এখন থেকেই চাইলে আর্কাইভগুলোতে ক্লাস শুরু করে দিতে পারো। আর একই সাথে বইয়ের কথাও ভাইয়া যেটা বললো, যদি ক্লাসগুলো ভালোভাবে শেষ করো, পাশাপাশি বইয়ের কন্টেন্টগুলা একদম ঝাঁঝরা করে ফেলো, তাহলে ইনশাল্লাহ প্রস্তুতি তোমার 100-তে 100 থাকবে। এবং এরপরে আমাদের যাবতীয় যত এক্সাম নেওয়ার দরকার, আমরা প্রত্যেকটা অধ্যায়ের পরে এক্সাম থাকবে। এবং আমাদের যেই পেপার ফাইনাল অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা, জাস্ট ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে একটা এক্সাম থাকবে, সেকেন্ড পেপারের উপরে একটা এক্সাম থাকবে, এবং তারপরে টোটাল আমাদের পুরা ফিজিক্সের উপরে কিন্তু আবার এক্সাম থাকবে। সো পরীক্ষা, প্রিপারেশন, প্র্যাকটিস, লাইভ ক্লাস সবগুলা যদি ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো, ইনশাল্লাহ তোমার এই জার্নিতে যাবতীয় যত সাপোর্ট দরকার সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবা। সো আমরা তাহলে এখানে আজকে ওদেরকে বিদায় দেই, ওদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের লাইভ ক্লাসে। সো যদি শেষ কোনো নোট। তো 25 ব্যাচ যাদের টার্গেট ভার্সিটি, তো তোমাদের উদ্দেশ্যে আমরা সব কিছু নিয়েই আজকে পর্যালোচনা করলাম যে রেজাল্ট যদি আশানুরূপ নাও হয় বা একটু খারাপও আসে, তাও কিন্তু এইটাকে রিকভার করার সুযোগ আছে। যদি একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাও, তাহলে এইচএসসি রেজাল্ট আসলে খুব বেশি ম্যাটার করবে না। আর চান্স না পেলেও যে খুব বেশি ম্যাটার করবে তাও কিন্তু না। এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে গেলে যদি অন্য মানে এটা যে খুব বেশি লাইফে তোমাকে ম্যাটার করবে তাও না। তো এটা নিয়ে আসলে মন খারাপ না থেকে তুমি যদি এখন এটা নিয়ে আগামী 2-3 মাস সময় নষ্ট করো টেনশন করে, যেহেতু রেজাল্ট দিতে প্রায় 2 মাস, মিনিমাম 2 মাস, তো এই 2টা মাস যদি আসলে টেনশন করে অবহেলা করে নষ্ট করে ফেলো, তাহলে এই টাইমটা আর রিকভার করার সুযোগ পাওয়া যাবে না। মানে অ্যাডমিশন টেস্টে তুমি সময় পাবাই সর্বোচ্চ 3 থেকে 4 বা 5 মাস ম্যাক্সিমাম। কৃষি গুচ্ছ বা ভার্সিটি গুচ্ছতে একটু বেশি সময় পাওয়া যায়। তো এই 2টা মাস মানে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত হতাশায় না থেকে অপটিমিস্টিক থাকো। তোমাকে তো আমরা বললামই যে আসলে এইচএসসি রেজাল্ট একটু খারাপ হলেও কিন্তু এটা রিকভার করা পসিবল। জাস্ট পাসও যদি করো এইচএসসিতে, তাও কিন্তু ভালো একটা ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া পসিবল, কারণ সায়েন্সে আসলে পাস করলেও 3.5 চলে আসে, যেহেতু প্র্যাকটিক্যালে একটা পুশ থাকে।
তো এটাই বলবো, সবাই অপটিমিস্টিক থাকো, যাদের টার্গেট ভার্সিটি। আমাদের এইবার যেহেতু আরেকটা ভালো ফেসিলিটি তোমরা পাচ্ছ, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যার যেটা পছন্দ সেখান থেকেও এনরোল করতে পারতেছো, তো এই সুযোগটা অবশ্যই ইউটিলাইজ করিও এবং ভালো মতো শুরু থেকেই প্রিপারেশন নিও। তো রাকিব, কিছু বলবা? হাল ছেড়ে দিও না। তো অ্যাডমিশন টাইম লম্বা একটা সময়, একদম শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। মানে তোমরা এইচএসসি দিয়ে যতটুকু ফ্রাস্ট্রেটেড বা হতাশার মধ্যে দিয়ে গেছো, অ্যাডমিশন টাইমটা কিন্তু এর থেকেও ভালোই ডিপ্রেসিং, বুঝতে পারছো? অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, যারা ভালো করে প্রিপারেশন নিবা ওরা তো দেখবা যে প্রথমে যেটা দিচ্ছ বা প্রথম দু একটা ইউনিভার্সিটিতেই চান্স হয়ে যাচ্ছে খুব ভালো করে। কিন্তু অনেকেরই এরকম হবে যে প্রথম ইউনিভার্সিটিতে হয় নাই, দ্বিতীয় ইউনিভার্সিটিতে হয় নাই, 4-5টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে দিছো, এরপরেও চান্স হয় নাই। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ মানে কারো না কারো তো হবে, কারণ সিট তো লিমিটেড। পরীক্ষার্থী, বাংলাদেশে পরীক্ষার্থী তো অনেক, কিন্তু প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতেই সিট লিমিটেড। সো এটা কারো না কারো হবেই। তবে এইটা শিওর যে তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, কোনো না কোনো ইউনিভার্সিটিতে তোমার হয়ে যাবে। আর যত ভালো প্রিপারেশন নিবা তত ভালো ইউনিভার্সিটিতে হবে। তো তুমি যদি ঠিকমতো প্রিপারেশন নাও, সৃষ্টিকর্তা বা ভাগ্য তোমাকে ঠকাবে না। হয়তো একটা ইউনিভার্সিটিতে খারাপ হবে, দুটা ইউনিভার্সিটিতে খারাপ হবে, কিন্তু সবগুলা ইউনিভার্সিটিতে খারাপ হবে এরকম না কিন্তু। আর বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটিতে আছে। তো হাল ছেড়ো না, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। মাশরুর ভাই কিছু বলবেন? ঠিক আছে, তোমাদের জন্য অনেক দোয়া রইলো, রেজাল্টের জন্য শুভকামনা রইলো। আর ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আমরা লাইভ ক্লাসেই জার্নি শুরু করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।